বাবা মা মারা যাওয়ার পরে সাতিয়া এবং তার ছোট ভাই একাই বড় হয়েছে। সাতিয়া তার ভাইকে ছোটবেলা থেকেই মায়ের মতো করে বড় করে তুলেছে। সাতিয়ার অনেক ইচ্ছে ছিল বড় হয়ে সে একজন পুলিশ অফিসার হবে, কিন্তু সেটা আর তার হয়ে ওঠে না। তারপরেও সাতিয়া নিজের ছোট ভাইকে নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছিল। চাকরির ট্রিপে যাওয়ার পরে হঠাৎ করেই তার ছোট ভাই মিসিং হয়ে যায়। সাতিয়া তার ছোট ভাইকে খুঁজতে শুরু করে পাগলের মতো, আর সেই মিসিং কেস থেকে ধীরে ধীরে বের হয়ে আসে গা হিম করার সব রহস্য, যেটা দেখে আপনারাও আঁতকে উঠবেন। তো কি ছিল সেই রহস্য, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আর সাতিয়া কি সত্যি তার ভাইকে খুঁজে পেয়েছিল, সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি কফি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় ব্যাঙ্গালোরের একটি শহরে, যেখানে রাতের বেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই দুইটি ছেলে মেয়েকে দৌড়াতে দেখা যায়। তারা দৌড়ে একটা জায়গায় চলে আসে। তাদের দেখলেই বোঝা যাচ্ছিল তারা প্রচন্ড ভয়ে ছিল। তারপরে তারা একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে। দৌড়ে তার কাছে এসে বলে, আমাদের একটু সাহায্য করুন, প্লিজ আপনার ফোনটা দিন। অনেকবার রিকোয়েস্ট করার পরে সেই বৃদ্ধ লোকটা তাদের ফোনটা দেয়। মেয়েটি ফোনটা নিয়ে সাথে সাথে কাউকে কল করছিল, কিন্তু কলটা বারবার কেটে যাচ্ছিল, কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল। এরপরে একটি গাড়ি সেখানে এসে থামে, আর সেখান থেকে কয়েকজন লোক গান হাতে করে নামে। আর তাদের দেখে সেই ছেলে মেয়ে দুইটি খুব ভয় পেয়ে যায়। সেখানকার একজন লোক প্রথমে মেয়েটিকে গুলি করে, মেয়েটি সেখানেই মারা যায়। এটা দেখে ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে যায়, সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। সেই লোকগুলো তার পিছু করে। অন্যদিকে সেখানে থাকা বৃদ্ধ লোকটিকেও তারা মেরে ফেলে। ছেলেটি তার সাথে করেই ফোনটা নিয়ে এসেছিল, যার পরে দৌড়ে এসে একটা জায়গায় লুকিয়ে বসে সে কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু কল কোনোভাবেই কানেক্ট হচ্ছিল না। ঠিক তখনই দেখা যায় সেই লোকগুলোর মধ্যে একজন ছেলেটাকে দেখে ফেলে, আর পেছন থেকে এসে মাথায় আঘাত করে, আর তাকে গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে বৃষ্টির মধ্যে একটি গাড়ি এসে একটি সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে একটি মেয়ে নেমে তাকে জিজ্ঞেস করে, আপনার কি কিছু হয়েছে? ঠিক তখনই অন্য একটি রাস্তা দিয়ে সেই মাইক্রোটি এসে সেখানে থামে। যেহেতু সেই সাইকেল এবং গাড়িটি রাস্তার মধ্যেই দাঁড়িয়েছিল, যার ফলে তারা আর যেতে পারে না। অন্যদিকে মেয়েটি যখনই সেই মাইক্রোর দিকে তাকায়, তখনই ভিতরে কাউকে দেখতে পায়। এতে তার কিছুটা সন্দেহ হয়। এই মেয়েটির নামই ছিল সাতিয়া। সাতিয়া ধীরে ধীরে সেই মাইক্রোটির সামনে যায়। অন্যদিকে গাড়িতে থাকা কয়েকজন লোক বলে, আরে মেয়েটি তো আমাদের দিকে আসছে, ও কি চাইছে? সাতিয়া গাড়ির সামনে এসে কাজটা পরিষ্কার করে দেখতেই পারে যে ভেতরে একটি ছেলেকে তারা জিম্মি করে নিয়ে যাচ্ছে। এটা দেখেই সে কার্তিক কার্তিক বলে চিৎকার করতে থাকে, আর কার্তিককে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু সেখানে থাকা গাড়িতে লোকজন সাতিয়াকে মেরে গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সাতিয়া তখনও কার্তিক কার্তিক বলে চিৎকার করছিল। এরপরেই কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে সাতিয়া একটি মাঠে দৌড়াচ্ছিল আর মনে মনে বলছিল, আমার জীবনের লক্ষ্য হচ্ছে পুলিশ হওয়া। এরপরেই সে তার বান্ধবী গীতার সাথে সে কথা বলে। গীতা বলে, আমার ভয় করছে, আমার মনে হচ্ছে না আমি পুলিশে সিলেক্ট হব। সাতিয়া বলে, তুমি টেনশন কেন করছো? ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তুমি চান্স পাবে। সাতিয়া সেখান থেকে চলে আসে। সাতিয়া যে বাড়িতে থাকতো সেই বাড়িতে আরো একজন বৃদ্ধ মহিলাও থাকতো, যে তাদের খুব ভালোবাসে। সাতিয়াও তাকে প্রচন্ড ভালোবাসে। সাতিয়া বাসায় এসে তার ভাই কার্তিককে ডাকে কলেজে যাওয়ার জন্য উঠে পড়ার জন্য। সে তার ভাইয়ের জন্য সাথে সাথে নাস্তা বানিয়ে দেয়, আর কার্তিক কলেজে চলে যায়। আর এরপরে সাতিয়া নিজে রেডি হয়ে তার চাকরিতে চলে আসে। সাতিয়া অফিসে আসার পরেই দেখা যায় অফিসের বাইরে সাতিয়ার জন্য একটি ছেলে দাঁড়িয়েছিল। সাতিয়ার একজন কলিগ তাকে এই বিষয়টা বলে, কিন্তু সাতিয়া বলে সাতিয়া এই বিষয়টা জানে, কিন্তু এই ছেলেকে সে পাত্তা দেয় না। ছেলেটি শুধুই তার সময় নষ্ট করছে। সাতিয়া একটি কার এজেন্সিতে চাকরি করত, আর সেখানে চাকরির সময় সে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটির নাম ছিল কিশোর। সাতিয়ার ছোট ভাই অর্থাৎ কার্তিকের বন্ধু হচ্ছে কিশোর। সে কথা বলে, কিশোর বলে তার বাবা এবং তার পুরো পরিবার ত্রিপুরাতে লং ট্রিপে যাবে, আর সেই জন্যই তারা গাড়ি বুক করতে আসে। সেখানে কিশোর কার্তিকের ব্যাপারেও জিজ্ঞেস করে। সাতিয়া বলে ও ভালোই করছে, কলেজ শেষ করে চাকরির প্ল্যান করছে। সাতিয়া রাতের বেলা বাসায় এসে যখন রান্না করছিল, কার্তিক তাকে বলে কালকে তার আসতে লেট হবে, কালকে তার কলেজের শেষ দিন, তাই বন্ধুরা মিলে এনজয় করবে। অন্যদিকে সাতিয়া বলে কালকে তারও আসতে লেট হবে, কারণ কালকে তার পুলিশের এক্সাম রয়েছে।
সকালবেলায় কার্তিক আর সত্যা যে যার মতো বের হয়ে যায়। সত্যা সারাদিন সেই এক্সামে অংশগ্রহণ করে আর দিন শেষে সত্যা আর গীতা দুইজনই সিলেক্টেড হয়। অন্যদিকে অনুষ্ঠান শেষ করে কিশোর যখন কলেজ থেকে বের হয়, দেখা যায় কলেজের সামনেই কিছু লোক তাদের সবাইকে কিছু কাগজ দিচ্ছিল, আর সেটা ছিল একটা জবের অফার। কার্তিক সেই কাগজটা নিজের পকেটেই রেখে দেয়। রাতের বেলা কার্তিক আর সত্যা খেতে খেতে কথা বলছিল। সেখানে সত্যা বলে তার আর গীতার সিলেকশন হয়ে গেছে, যদিও এখনো রিটেন আর পার্সোনাল ইন্টারভিউ বাকি রয়েছে। অন্যদিকে কার্তিক বলে সে তার সাথে একটা জরুরি কথা বলতে চায়। তার কলেজ শেষ, তাই এখন সে জব করতে চায় আর জবের পাশাপাশি পড়াশোনা করতে চায়। কিন্তু সত্যা বলে, কেন, তুমি হায়ার স্টাডি করো, আমি তো আছি। কিন্তু কার্তিক বলে, না, তুমি আমার জন্য অনেক পরিশ্রম করো আর আমি চাই তোমাকে হেল্প করার জন্য। সত্যিও এতে মনে মনে খুশি হয় যে তার ছোট্ট ভাইটা বড় হয়ে গেছে। পরদিন রাতের বেলায় দেখা যায় ওম নামের ছোট্ট একটি বাচ্চা তাদের বাড়িতে এসে বসেছিল। সত্যা আসতেই বলে, রেডি হয়ে নাও, তোমার জন্য আমি বার্থডে কেক কাটিনি, আমার বার্থডেতে যাবে। সত্যা বলে, ঠিক আছে। অন্যদিকে কার্তিককে দেখা যায় সে অক্টোটেক কোম্পানিতে তার ফর্মটা ফিল আপ করছিল চাকরির জন্য। এরপরে সত্যা আর কার্তিক ওমের বার্থডে পার্টিতে যেয়ে অনেক এনজয় করে। এছাড়া সত্যা তার নিজের কাজগুলো করছিল, অর্থাৎ পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। অন্যদিকে সেই ছেলেটি এখনো সত্যার পেছনে ঘোরে, কিন্তু সত্যা একই রকম ভাবে তাকে ইগনোর করে চলছিল। এরকম ভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সত্যা তার চাকরিতে যাওয়ার সময় দেখতে পায় মানিকাম আবারও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আজকে সে আর তাকে ইগনোর করতে পারে না। মানিকামের কাছে এসে বলে, তুমি যেটা করছো সেটা কখনোই পূরণ হবে না, আমার একটা অ্যাম্বিশন রয়েছে। মানিকাম বলে, আমি জানি তুমি পুলিশ অফিসার হতে চাও, তুমি পুলিশ অফিসার না হওয়া পর্যন্ত আমি না হয় তোমার জন্য অপেক্ষা করব। সত্যা বলে, তারপরেও না, আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো, নিজের জীবনটাকে আমার পিছনে এভাবে ঘুরে নষ্ট করো না, তোমার সাথে আজকেই আমার শেষ দেখা। এটা বলে মানিকাম সেখান থেকে চলে যায়। সেখান থেকে আসতে আসতেই গীতা সত্যাকে কল করে আর বলে, পুলিশ এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছে, তুমি এখনো চেক করনি, আমি তো সিলেক্টেড হয়ে গেছি। সত্যা বলে, ঠিক আছে, আমি বাসায় যেয়ে চেক করে তোমাকে জানাচ্ছি। সত্যা বাসায় আসার পরে দেখতে পায় সেখানে একটি লেটার চলে এসেছে, আর সেটা দেখা যায় সে পুলিশের চাকরি নেই। আর সেই চিঠিটা খুলতেই সত্যা দেখতে পায় সে সিলেক্টেড হয়নি। সে একেবারেই ভেঙে পড়ে, সেখানে বসেই কাঁদতে শুরু করে, কারণ পুলিশ হওয়াটা তার জীবনের একটা উদ্দেশ্য ছিল, অ্যাম্বিশন ছিল। সত্যের পাশের বাসার সেই বৃদ্ধ মহিলা সত্যাকে এসে সান্ত্বনা দেয় আর বলে, তুমি জীবনে এমনিতেই অনেক কিছু করেছো, তোমার বাবা মা যখন মারা যায় তোমরা দুজনেই খুব ছোট ছিলে, আর তুমি তোমার ছোট ভাইটাকে এত বড় করে তুলেছো, নিজে এত কিছু করছো, তুমি জীবনে এমনিতেই অনেক কিছু করে ফেলেছো। কিন্তু সত্যা তারপরও কান্না থামায় না। সেই বৃদ্ধ মহিলা বলে, আসলে আমাদের জীবনে কখন কি হয়ে যায় সেটা আমরা কখনোই বলতে পারি না। তোমার বাবা মারা যাবার আগে তোমার বাবার 3টা গাড়ি ছিল, সে কেন যে 3টা গাড়ি থেকে 2টা গাড়ি বিক্রি করে দিয়ে এই বাড়িটা করেছিল সেটা সে নিজেও জানে না। সে বলে, যদি আমার কিছু হয়ে যায় তখন আমার ছেলে মেয়েদের কি হবে। আর এই বাড়িটা করার কিছুদিন পরেই কিন্তু তোমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। অন্যদিকে আমাকে দেখো, আমি ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমার ছেলে বিয়ে করে ছেলের বউকে নিয়ে বিদেশে চলে গেছে। আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও আমাকে একবার দেখতে আসে না। তো আমাদের জীবনে যেটা হয় সেটা আমাদের মেনে নেওয়া উচিত, তুমি এর পরে আবার ট্রাই করতে পারবে। কিন্তু সত্যা বলে, হ্যাঁ, প্রত্যেক 2 বছরে এটা করা যায়, কিন্তু 2 বছর পরে চাকরির বয়সটা আমার থাকবে না। তখনই দেখা যায় কার্তিক চলে আসে, আর কার্তিক সত্যাকে বলে তার চাকরিটা হয়ে গেছে, মান্থলি স্যালারি 20,000 টাকা। এটা শুনে সত্যা কিছুটা হলেও খুশি হয়। এরপরে সত্যা নিজেকে সামলে নিয়ে তার বর্তমান চাকরিটার দিকে ফোকাস করে, পুলিশের চাকরি চিন্তা বাদ দিয়ে দেয়। এদিকে সত্যার কোম্পানির মালিক একদিন তাকে ডাকে এবং বলে, তুমি তো জানো ম্যানেজার চলে গেছে, আমি চাই ম্যানেজারের পদটাতে তুমি বসো। কিন্তু সত্যা বলে, স্যার, আমার বাবা একজন ভালো ড্রাইভার ছিল, আমাদের একটা গাড়িও আছে, আর আমি আমার বাবার মতো কার ড্রাইভিং করতে চাই। কিন্তু সে মালিক বলে, তোমাদের যে গাড়িটা রয়েছে সেটা খুবই পুরনো, আর মানুষ এমন পুরনো গাড়িতে কমফোর্টেবল ফিল করে না। তখন সেই সত্যা বাধ্য হয়ে বলে, ঠিক আছে স্যার, আমি নতুন গাড়ি অ্যারেঞ্জ করে ফেলবো। তাই সত্যা তাদের আগের গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন একটি গাড়ি কিনে নেয়। আর এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন রাতে সত্যা যখন বাড়িতে ফেরে, কার্তিক তাকে বলে, তোমার সাথে কিছু কথা ছিল।
আমার অফিস থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছে বেঙ্গালুরুতে, আর সেখানে আমার প্রমোশনও হয়েছে। কথাটা শুনে সত্যি অবাক হয়ে যায়। তুমি জয়েন করলে মাত্র 1 মাস, আর এত তাড়াতাড়ি তোমাকে প্রমোশন দিয়ে দিল? কার্তিক বলে, আসলে চাকরিতে যাওয়ার 1 মাসের মধ্যে আমাকে কোনো কাজই দেওয়া হয়নি, কোনো প্রজেক্টেই অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, শুধুমাত্র আমরা বসেছিলাম। এই প্রথমবার আমি একটা সুযোগ পেয়েছি নিজেকে প্রমাণ করার জন্য, আর আমি সেখানে যেতে চাই। তাই সত্যের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে কার্তিককে যেতে দিতে বাধ্য হয়। কার্তিক ব্যাঙ্গালোরে যাওয়ার কয়েকদিন পরেই তার কার এজেন্সি থেকে সত্যকে কল করা হয় আর বলা হয় ব্যাঙ্গালোরের একটা ট্রিপ ছিল, ড্রাইভার শেষ মুহূর্তে এসে যেতে পারবে না বলে জানিয়ে দিয়েছে, তুমি কি যাবে কিনা? সত্য খুশিতেই রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল ব্যাঙ্গালোরে যেয়ে সে কার্তিকের সাথে দেখা করে আসবে। আর সত্য ব্যাঙ্গালোরে যাওয়ার পরেই সেই ঘটনার সম্মুখীন হয়। সত্য পরদিনই পুলিশ স্টেশনে চলে আসে। সত্য সেখানে বলে সে একটি অপহরণের কেস লেখাতে চায়। সেই পুলিশ অফিসার বলে, ঠিক আছে, ভেতরে অফিসার আছে, আপনি সেখানে যেয়ে কথা বলুন। সেখানে যাওয়ার পরেই সত্যকে সেই অফিসার আগেই জিজ্ঞেস করে, আপনার হাতে কি হয়েছে? সত্য বলে, তেমন কিছু নয়, আমি এখানে কিডন্যাপিং কেস লেখাতে এসেছি। কিন্তু সেই পুলিশ অফিসার বলে, আগে আপনার হাতে কি হয়েছে সেটা বলুন, আপনি কি করেন? সত্য বলে, আমি একজন ড্রাইভার, চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে এসেছিলাম একটি ট্রিপের জন্য, কিন্তু আমার ভাইকে এখান থেকে অপহরণ করা হয়েছে। সেই পুলিশ অফিসার সত্যের কথা শোনা বাদ দিয়ে বলে, ও গতকাল রাতের অ্যাক্সিডেন্ট কেসটা ডক্টর কুমার আমাকে অভিযোগ করেছিল, আগে আপনি অ্যাক্সিডেন্ট কেসটা লেখান, তারপরে বাকিটা দেখব। সত্য বুঝতে পারে এই পুলিশ অফিসার কখনোই তার কথা শুনবে না। এরপরে সত্য বাধ্য হয়ে অন্য অফিসারের কাছে এসে অপহরণ কেসটা লিখে সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় ভাসু আরো কয়েকজন লোক নিয়ে সেখানে আসে, যেখানে কার্তিকে একজন ডক্টর চেক করছিল। গতকাল রাতে তার মাথায় আঘাত করা হয়েছিল, সেই আঘাতটা কতটুকু গুরুতর সেটাই তারা পরীক্ষা করছিল। ভাসু মার্টিনের দিকে তাকায় আর বলে, এটা বিজনেসের জন্য লস, এটা তুমি কেন করেছো? মার্টিন বলে, ছেলেটি পালাতে চাইছিল, তাই বাধ্য হয়েই কাজটা করতে হয়েছে। এরপরে সেখানে একটি মেয়ে আরো কয়েকটি মেয়েকে নিয়ে এসে ভাসুকে বলে, এরা নেক্সট ব্যাচের। ভাসু বলে, ঠিক আছে, শ্বেতাকে ইনফর্ম করো। এদিকে সকালবেলায় দেখা যায় শ্বেতার হাজবেন্ড অফিসে চলে যায়, আর সে তার মেয়েকে স্কুলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায়। তারা বাসা থেকে চলে যাওয়ার সাথে সাথেই শ্বেতা নিজের দ্বিতীয় সিমটা অ্যাক্টিভেট করে এবং ভাসুকে কল করে আর বলে, তোমাকে কতবার বলেছি তুমি আমার পার্সোনাল নাম্বারে কল করবে না? কিন্তু ভাসু বলে, বিক্রম স্যার ইমিডিয়েটলি একটা মিটিং ডেকেছে, তোমাকে আসতে হবে। শ্বেতা বলে, ঠিক আছে। এদিকে সাথিয়া ব্যাঙ্গালোরের পুলিশের কাছ থেকে কোনো হেল্প না পেয়ে সে তার বান্ধবী গীতাকে কল করে, যে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু তার সাথে নাম্বারটা কানেক্ট হচ্ছিল না। এই জন্য সাথিয়া ওমের মাকে কল করে ওমকে ফোনটা দিতে বলে, আর ওমকে বলে, তুমি আমাদের বাসায় যাবে, আর বাসার চাবিটা সেখানেই রাখা আছে। ঘরের কম্পিউটার ড্রয়ের ভেতরে দেখবে অক্টো কোম্পানির একটা লেটার আছে, সেখান থেকে অ্যাড্রেসটা আমাকে বলো। ওম তাই করে, অ্যাড্রেসটা বলে, কিন্তু সেটা ছিল চেন্নাইয়ের অ্যাড্রেস, ব্যাঙ্গালোরের অ্যাড্রেস সেখানে ছিল না, যার ফলে সত্যের এতে কোনো কাজই হয় না। এরপরে শ্বেতা যখন সেখানে আসে আর সব ঘটনা শুনে সে বলে, তোমরা এটা কি করেছো? একটা মেয়েকে মেরে ফেলেছো, অন্যদিকে একটা ছেলের মাথায় আঘাত করেছো, এতে করে বিজনেসের অনেকটা প্রভাব পড়বে। অন্যদিকে তখনই তাদের বস বিক্রম কল করে, তখনই সেই মেয়েটা বলে যে স্যার আমরা খোঁজ নিয়েছি, সেই ছেলেটির নাম কার্তিক, কার্তিকের একটি বড় বোন রয়েছে শুধু, যার নাম সাতিয়া, আর সে একজন ক্যাব ড্রাইভার, আমরা তাদের খোঁজ নিচ্ছি। বিক্রম বলে, খোঁজ নিয়ে কোনো কাজ হবে না, মেয়েটা কার্তিকে কিডন্যাপ হওয়ার সময় দেখে ফেলেছে, তাই যে করে হোক মেয়েটাকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে। আমি কয়েকদিন পরে ইন্ডিয়া আসছি। এর আগেই সাতিয়ার খুন হওয়ার নিউজটা যেন আমার কানে আসে। এদিকে সাতিয়াকে দেখা যায় আবারও কিশোরকে কল করে আর বলে, তুমি আমার ভাইয়ের অফিসে একটু যাও, আর সেখানে যেয়ে আমাকে একটু ফোন দিও। কিশোরকে সেই অফিসের নাম্বারটা দেয়। কিশোর সেখানে যাওয়ার পরে দেখতে পারে গেট তালা দেওয়া আর সবকিছু বন্ধ। সে দারোয়ানকে জিজ্ঞেস করলে সেই মহিলা বলে, এখানে যে অফিসটা ছিল তারা এখান থেকে চলে গেছে। সাতিয়া আবারও হতাশ হয়ে পড়ে। তখনই তার মনে পড়ে সেই দিন রাতের ঘটনা, যখন তাকে ধাক্কা মেরে সেই মাইক্রোটি পালিয়ে যাচ্ছিল, তখন সে গাড়ির নাম্বারটা একবার দেখেছিল, সেটাই মনে করার চেষ্টা করে। এরপরে রেজিস্ট্রার অফিসে যেয়ে জিজ্ঞেস করতে থাকে এই নাম্বারের গাড়ি আছে কিনা, কিন্তু সেখান থেকে জানানো হয় এই নাম্বারের কোনো গাড়িই নেই। সাতিয়া যে জায়গা থেকে তার ভাইকে উঠিয়ে নিয়ে গিয়েছিল সেই জায়গায় আসে, দেখতে পায় সে জায়গায় একটি ব্যাংক ছিল, ইউনিয়ন ব্যাংক, আর সেটার একটা সিসিটিভি ক্যামেরা রয়েছিল। সে বুঝতে পেরেছিল সেই দিন রাতের ঘটনা নিশ্চয়ই এই ক্যামেরায় রেকর্ড হয়েছে। ব্যাংকের লোকের সাথে যে সাতিয়া কথা বলে, কিন্তু সেই লোকটি বলে, আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু কমিশনারের পারমিশন ছাড়া আমি কোনো সিসিটিভি ফুটেজ আপনাকে দিতে পারবো না। এদিকে সাতিয়াকে আবারও কিশোর কল করে আর বলে, এই ধরনের কোনো কোম্পানিই ছিল না, রাকেশ নামের একজন লোক কার্তিকের সাথে জব করত,
আমি তার সাথে যে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সেখানে যাওয়ার পরে বলা হয় যে রাকেশ গত 3 দিন ধরে এই হোস্টেলে আর আসছে না। এছাড়া তার কন্ট্যাক্ট নাম্বারও তারা দিতে পারে না। অন্যদিকে সাথিয়া আরও একটি অফিসে যে চেক করে যে অক্টোটেক নামের কোনো কোম্পানি আছে কিনা, কিন্তু সেখানে লোকরা বলে যে অক্টোটেক নামের কোনো কোম্পানি নেই। সাথিয়া আর কোনো পথ খোলা না পেয়ে আবারও গীতাকে কল করে। এবার তার সাথে কানেক্ট হয়। গীতা ফোন ধরার পরেই সাথিয়া তাকে জিজ্ঞেস করে, তোমাকে গত 2 দিন ধরে আমি কল দিচ্ছি, কানেক্টই হচ্ছিল না। গীতা বলে, আমি পুলিশ ট্রেনিংয়ে ছিলাম, এই জন্য। বলো কি হয়েছে। সাথিয়া সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে গীতা বলে, সিএম এর সিকিউরিটি গার্ড হিসেবে আমাকে অ্যাসাইন করা হয়েছে, সেখান থেকে আমি যত দ্রুত পারি চলে আসব। সাথিয়া বলে, ঠিক আছে। এদিকে গীতা তার কাজ শেষ করে থানায় যেয়ে কয়েকটি ফাইল চেক করে। এরকম সে আরো কয়েকটি মিসিং কেস পায়। সাথিয়ার সাথে এরপরেই সে দেখা করে আর বলে, তোমার ভাইয়ের মতো আমি একই রকম একটা মিসিং কেস পেয়েছি, যার বড় ভাইয়ের নাম হাকিম, আর হাকিম তার বোনকে গত 1 বছর ধরে খুঁজছে। আমি হাকিমকে তোমার কথা বলেছি, সে তোমার সাথে দেখা করতে চেয়েছে। গীতার হায়ার অফিসার তখনই তাকে কল করে আর বলে, তোমার পোস্টিং কোথায়। গীতা বলে, তামিলনাড়ুতে। সে অফিসার বলে, তাহলে তুমি ব্যাঙ্গালোরে কি করছো। গীতা সবকিছু খুলে বলে। সে অফিসার বলে, তোমার ভাই তো আর কিডন্যাপ হয়নি, তুমি তোমার পোস্টিং এর জায়গায় যাও, না হলে তুমি তোমার চাকরি হারাবে। গীতা সাথিয়ার কাছে এসে বলে, এই জায়গাটা তোমার জন্য সেফ নয়, তুমি চেন্নাই ফিরে যাও, আমি আসছি। সাথিয়া বুঝতে পারে নিশ্চয়ই কিছু হয়েছে। ঠিক তখনই সে দেখতে পায় 2 জন লোক তার দিকে তাকিয়ে রয়েছে। সাথিয়া বুঝতে পারে তাকে সবসময় ফলো করা হচ্ছে, এই জন্য সেখান থেকে সে লুকিয়ে চলে আসে। আর সেই লোকগুলো সাথিয়াকে দেখতে না পেয়ে তারাও পার্কিং লটে চলে আসে। বুঝতে পারে যে সাথিয়া হয়তোবা এদিক দিয়েই পালাবে। সাথিয়া লুকিয়ে তার গাড়ির কাছে চলে আসে, কিন্তু সেই লোকগুলো সেখানেই ছিল। দেখা যায় সাথিয়া তাদের ধোঁকা দিয়ে নিজের গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পেছন থেকেই সাথিয়াকে একজন দেখে ফেলে আঘাত করে। সাথিয়া তাদের সাথে ফাইট করে পেরে ওঠে না। কিছুক্ষণ পরেই সেখানে বাসুকে দেখা যায়, অর্থাৎ এরা বাসুরই লোক ছিল। বাসু এরপরে সাথিয়াকে যখনই গুলি করতে যাবে, ঠিক ওই সময় সেখানে একজন লোক চলে আসে আর তাদেরকে মেরে কোনো রকমে সাথিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। লোকটা বলে, গীতা আমাকে বলেছে। বোঝাই যাচ্ছিল এ ছিল হাকিম। সাথিয়া হাকিমকে ধন্যবাদ জানায় আর সাথিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বোনের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছো। হাকিম বলে, যেগুলো পেয়েছি সবই ফেক। এরপরে হাকিম জানতে পারে সাথিয়া এখনো কোনো থাকার ব্যবস্থা করতে পারেনি, এই জন্য হাকিম তার এক বন্ধুকে কল করে। এদিকে গীতারও কিছুটা সন্দেহ হয়েছিল, এজন্য রাতে বাসায় আসার পরেই সে হিউম্যান ট্রাফিকিং নিয়ে গুগলে সার্চ করতে থাকে, কিছু আর্টিকেল পড়তে থাকে এবং একটা ওয়েবসাইট পায় যারা এটার বিরুদ্ধে লড়ছে। আর সেখানে বলা হয়েছিল যদি কেউ কোনো ইনফরমেশন এই বিষয়ে দিতে চান তারা যেন তাদের সাথে কন্ট্যাক্ট করে। গীতা সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু তাদের অ্যাক্সেস বন্ধ করে দেয়। তখনই দেখা যায় গীতার নাম্বারে একটি কল আসে। ফোনটা ওঠাতেই গীতাকে অপর পাশ থেকে বলা হয়, আপনি কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। গীতা বলে, আমার অ্যাক্সেসটা ডিনাই করে দেওয়া হয়েছে, আপনি আমার নাম্বার পেলেন কোথায় থেকে। সেই লোকটা বলে, সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছেন, এটা ইম্পর্টেন্ট, বলুন কি বিষয়। গীতা বলে, আমার এক ফ্রেন্ডের ছোট ভাইকে কিডন্যাপ করা হয়েছে, আমার মনে হচ্ছে এর সাথে হিউম্যান ট্রাফিকিংটা যুক্ত, তাই আমি এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন। সেই লোকটা বলে, আপনি একজন পুলিশ অফিসার, আপনাকে কিভাবে বিশ্বাস করব। গীতা বলে, আমি শুধুমাত্র একজনের জীবন বাঁচাতে চাই। লোকটা দেখা করতে রাজি হয়। গীতা পরদিনই তাদের সাথে দেখা করে। গীতা তাদের সবকিছু খুলে বলে যে আমি একজন পুলিশ অফিসার সত্যি, কিন্তু তারপরেও আমি অসহায়, কারণ ওপর থেকে প্রেশার দেওয়া হয়। আমার বান্ধবী ছোট ভাই কিডন্যাপ হয়ে গেছে, এটা সে নিজ চোখে দেখেছে, কিন্তু কোনোভাবেই কোনো ইনফরমেশন জোগাড় করতে পারছে না। ছেলেটির নাম ছিল কার্তিক, সে একটি আইটি কোম্পানিতে জব করত আর জবের জন্যই ব্যাঙ্গালোরে এসেছিল। সবকিছু শোনার পরে সেই 2 জনের মধ্যে মেয়েটি বলে, আমার মনে হচ্ছে এই কেসটা হিউম্যান ট্রাফিকিং এর। 2015 থেকে 2020-এর মধ্যে তামিলনাড়ু এবং চেন্নাইতে আইটি টেক সেফটেক নামের 2টি কোম্পানি ঠিক এভাবেই মিসিং হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আর এই সব কোম্পানিতে চাকরি করা 15 জন এবং 11 জন করে এমপ্লয়ি মিসিং হয়ে গেছে। কিন্তু এর মধ্যে মাত্র 3টি কমপ্লেন রেজিস্টার করা হয়েছে, যাদের মধ্যে একটি ছেলের দাদি কমপ্লেন করেছিল। আমরা সেই গ্রামে গিয়েছিলাম, সেই বৃদ্ধ মহিলা হাঁটতে পর্যন্ত পারে না। সে অনেক কষ্টে 2 বার থানায় এসে রেজিস্টার করেছে কমপ্লেন, কিন্তু তাতেও তেমন কোনো কাজ হয়নি। অন্যদিকে একটি মেয়ের বড় ভাই তার বোনকে খোঁজার জন্য সব ধরনের চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সেই ছেলেটি হাল না ছেড়ে সর্বাত্মক চেষ্টা করে তার বোনকে খোঁজার জন্য, কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় সেই মেয়েটির লাশ রেল লাইনে পাওয়া যায়। আর পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় ড্রাগসের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে সেই ছেলেটির সাথে আমরা যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু সেও মিসিং। এইসব কেস নিয়ে আমাদের কাছে কোনো ক্লু নেই,
তাই এইসব কেস নিয়ে আমরা যখনই যতটুকু ইনফরমেশন পাই সাথে সাথে সেগুলো আমরা সেই আমাদের ব্লগে পোস্ট করি। এটা দেখার পরে অনেক কোম্পানি আমাদেরকে ইন্টারেস্ট দেখিয়েছে সাহায্য করার জন্য, কিন্তু কিছুদিন পরে আবার একই কাজ, অর্থাৎ তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে আমাদের সাহায্য করার জন্য। তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টের অনেক লোকই ফোন করে আমাদের থ্রেট দেয় আমাদের এই ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা এখানে তোমার সাথে দেখা করতে এসেছি, কারণটা হচ্ছে তুমি যেটা বলেছো আমরা যেসব কেস ইনভেস্টিগেশন করছি দুটোর সাথে অনেক মিল রয়েছে। তখনই গীতা কার্তিক এবং হাকিমের বোনের ব্যাপারে যেসব ইনফরমেশন জোগাড় করতে পেরেছিল সেগুলো তাদের দেয়। এদিকে সাত্তিয়াকে দেখানো হয় যে হাকিমকে বলছিল আমার একটি গান লাগবে। হাকিম প্রথমে রাজি না হলেও সাত্তিয়া তাকে জোর করে এবং তারা একটি গান নেয়। এরপরেই সেই পুলিশ অফিসার রবির পিছু করে তারা। সাত্তিয়া বলে আমি যখন মিসিং কেস লেখানোর জন্য থানায় গিয়েছিলাম এই পুলিশ অফিসার সবকিছু শোনার পরেও সে আমাকে অ্যাভয়েড করেছে, আমাকে বিভিন্নভাবে অন্য কেস লেখাতে বাধ্য করেছে। তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই সে আমার ভাইয়ের ব্যাপারে কিছু জানে। দেখা যায় রবি একজন পতিতার কাছে আসে এবং তাকে জোর করতে থাকে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঠিক ওই সময়টাতে সাত্তিয়া এবং হাকিম সেখানে চলে আসে। পুলিশ অফিসার সাত্তিয়াকে দেখেই চিনে ফেলে আর বলে তুমি তো থানায় এসেছিলে কমপ্লেন লেখানোর জন্য, তাই না? সাত্তিয়া রবিকে কিছুটা মারার পরে জিজ্ঞেস করে তুমি কেন আমার কমপ্লেন লাওনি, তুমি আমার ভাইয়ের ব্যাপারে কি জানো বলো। একটা সময় সে তাকে গুলি করার ভয় দেখায়। রবি একটা সময় বলছি হায়ার অফিসার থেকে আমাকে কল করে বলা হয়েছিল যে তোমার কমপ্লেনটা না নেই, এছাড়া আমি আর কিছু জানি না, তোমার ভাইয়ের ব্যাপারে সত্যি আমি কিছু জানি না। এরপরে থানায় এক বৃদ্ধ বাবা মাকে দেখানো হয় যারা একজন পুলিশ অফিসারকে বলছিল 3 দিন আগে আমি আমার মেয়ে পবিত্রার মিসিং কেস লিখিয়েছি, কিন্তু এরপরে কোনো ইনফরমেশনই আপনারা আমাকে দেননি। তাদেরকে এসআই এর সাথে দেখা করতে দেওয়া হয় না, কিন্তু তারা জোর করেই দেখা করে। কিন্তু সেই এসআই বলে তোমাদের মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে, এফআইআর এর কপি দিয়ে কি করবে, বাড়িতে চলে যাও, দেখবে কয়েকদিন পরে তোমাদের মেয়ে এমনিতেই ফিরে এসেছে। তারা দুজনেই রেগে যায়। তখনই সেই এসআই বলে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের নামেই কেস লিখিয়ে দেব, বলবো তোমাদের মেয়ে আগেই পালিয়ে গিয়ে একজনের সাথে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল বিয়ের আগে, আর তোমরা তাদের খুঁজে মেরে ফেলেছ। এরপরে দেখা যায় পুলিশ কমিশনার বাসুর কাছে আসে এবং তাদের মাসিক টাকাটা নিয়ে যায়। যাওয়ার সময় বাসুকে পুলিশ কমিশনার বলে থানায় একটি মেয়ে এসেছিল তার ভাইয়ের মিসিং কমপ্লেন লেখানোর জন্য, অন্যদিকে এক গরিব বাবা মাও এসেছিল তাদের মেয়ের মিসিং কমপ্লেন লেখানোর জন্য, আর তারা বলেছে তারা প্রোটেস্ট করবে। বাসু বলে স্যার বিষয়টা আমরা দেখছি। এরপরেই দেখা যায় সেই বৃদ্ধ বাবা মা একসাথে বসে কিছু মিসিং পোস্টার বানাচ্ছিল তাদের মেয়ের জন্য। ঠিক তখনই সেখানে কারেন্ট চলে যায়। বৃদ্ধ মহিলা আলো জ্বালিয়ে সামনে আসতেই তার চোখগুলো বড় বড় হয়ে যায় আর সিন কাট হয়ে যায়। এরপরে আবারও সাত্তিয়াকে দেখানো হয় যে একটা সময় তার ভাইয়ের ফেসবুক আইডিতে ঢোকে এবং চেক করতে থাকে আর দেখে কার্তিক একটি মেয়ের সাথে ছবি আপলোড করেছিল। সে সাথে সাথে গীতাকে কল করে আর বলে কার্তিক ব্যাঙ্গালোর অফিসে আসার পরে একটি মেয়ের সাথে ফটো আপলোড করেছিল, সেই মেয়েটাকে খুঁজে বের করো। গীতা সাত্তিয়ার কাছ থেকে সেই ফটোটা নেওয়ার পরে কল করে পুলিশ অফিসার মুরগানকে আর তাকে লুকিয়ে সেই মেয়েটার অ্যাড্রেস বের করে দিতে বলে। সেই মুরগান অ্যাড্রেসটা বের করে দেয়। গীতা সকালবেলায় মেয়েটির অ্যাড্রেস দিয়ে দেয় সাত্তিয়াকে। সাত্তিয়া এবং হাকিম সেখানে চলে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তারা চেষ্টা করে দরজাটা খোলে আর ভেতরে আসার পরেই তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে সেই বৃদ্ধ মহিলা আর তার স্বামীর লাশ পড়েছিল আর যেগুলো পচতে শুরু করেছিল। অর্থাৎ কার্তিকের সাথে যে মেয়েটার ছবি ছিল সেই মেয়েটি ছিল পবিত্রা, আর সেই রাতে বৃদ্ধ মহিলা এবং লোকটাকে কেউ মেরে ফেলেছিল। ঠিক তখনই দেখা যায় গীতা সাত্তিয়াকে মেসেজ করে আর অদ্ভুত রকমের কিছু ইমোজি পাঠায়। এটা দেখে সাত্তিয়া বলে তোমার কি হয়েছে। সেখান থেকে মেসেজ আসে সাত্তিয়া আমি সরি, আর আমি আজকে মরতে যাচ্ছি। সাত্তিয়া আবারও জিজ্ঞেস করে তুমি কে আর কে মেসেজ করছো। তখনই বলা হয় ডেভিল, আর বলে তুমি তোমার ভাইকে কখনোই খুঁজে পাবে না। এরপরে সেখান থেকে একটি ছবি পাঠানো হয় আর দেখা যায় গীতা যখন বাড়ি ফিরছিল তখন বিক্রম আগে থেকেই সে বাড়িতে ছিল, আর সেখানে বিক্রম গীতাকে মেরে ফেলে আর সেই ছবিটাই সে সাত্তিয়াকে পাঠায়। সাত্তিয়া এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা শব্দ শুনতে পায় কেউ আসছে। আসলে বিক্রমের লোকেরা যেহেতু জানতেই পেরেছিল যে গীতা পবিত্রার ঠিকানা তাদের দিয়েছে অর্থাৎ সাত্তিয়া এবং হাকিমকে, তাই তারা বুঝতে পেরেছিল তারা পবিত্রার বাসায় আসবে। তাই মার্টিন কয়েকজন লোক নিয়ে তাদের সেখানে মারতে আসে, কিন্তু দেখা যায় সাত্তিয়া এবং হাকিম লুকিয়েছিল আর তারা লুকিয়েই মার্টিনের উপরে হামলা করে। মার্টিনের সাথে থাকা লোকজনকে তারা মেরে ফেলে আর মার্টিনকে মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে দেখা যায় শ্বেতা বাসু মিলে আবারও মিটিং করছিল। বিক্রম তাকদের আবারও ফোন করছিল। সেখানে স্টেফি নামের একটি মেয়েকে জিজ্ঞেস করা হয় যে সাত্তিয়ার রেকর্ড কি ছিল। স্টেফি বলে সে একজন ক্যাব ড্রাইভার আর কিছুই নয়, কিন্তু বিক্রম বলে
ভুল করেছো। সে শুধু ক্যাব ড্রাইভারই নয়, সে 2018 ব্যাচে পুলিশ জয়েন্ট ক্যাম্পিংয়ে ছিল, কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। আর এই ধরনের মেয়েরা একটু সাহসী হয় এবং তাদের কর্মক্ষমতাও অনেক বেশি থাকে। এতে রেগে গিয়ে স্টেফিকে একটা চর মেরে বসে শ্বেতা আর বলে, তোমার একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। বিক্রম বলে, হ্যাঁ, মার্টিনও মিসিং, তাকে খুঁজে বের করার চেষ্টা করো। এদিকে স্টেফি প্রচণ্ড রেগেছিল শ্বেতার এই চর মারার ঘটনায়। এদিকে মার্টিনের জ্ঞান ফিরলে সাথ্যা তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইকে কেন কিডন্যাপ করেছো? হাকিম তাকে টর্চার করে। অবশেষে মার্টিন মুখ খোলে আর বলে, আমরা শুধু তাদেরই কিডন্যাপ করি যারা আমাদের লিস্টে থাকে। আমরা তামিলনাড়ুর বিভিন্ন শহরকে টার্গেট করি যেখানে গরিব স্টুডেন্টরা সাধারণ কলেজে পড়ে, আর সেই কলেজের সামনেই আমাদের চাকরির প্যাম্পলেটগুলো বিতরণ করা হয়। যারা গরিব, অসহায় এবং চাকরির অপরচুনিটি খুঁজছিল তারা আমাদের সাথে এসে যোগাযোগ করে। আমরা তাদের ইন্টারভিউ নেই, আর সেই ইন্টারভিউতে স্টেফি থাকে। আমরা 3টা জিনিস দেখে ক্যান্ডিডেট সিলেক্ট করি। প্রথমটা হচ্ছে তাকে অবশ্যই গরিব হতে হবে, দ্বিতীয়টা হচ্ছে তার কিছু হয়ে গেলে জিজ্ঞেস করার মতো কেউ থাকবে না, আর তৃতীয় হচ্ছে সে যদি মেয়ে হয় অবশ্যই তাকে সুন্দরী হতে হবে। এই ধরনের ক্যান্ডিডেটদের আমরা চাকরি দিয়ে থাকি। এরপরে তাদেরকে প্রজেক্ট ওয়ার্কের নামে কাজ করানো হয়। এরপরে অফিস থেকেই তাদের সিম দেওয়া হয় যাতে আমরা তাদের মনিটর করতে পারি। তারা কোনোভাবে বুঝতে পারে না যে তারা পুরোপুরি আমাদের কন্ট্রোলে রয়েছে। আর এইভাবে আমরা তাদের 1 মাস মনিটর করি। 1 মাস মনিটরের পরে যাদের আমাদের মনে হয় যে তারা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবে না, তাদেরকে আমরা প্রমোশন এবং স্যালারি বাড়িয়ে দেওয়ার নামে ব্যাঙ্গালোরের ব্রাঞ্চে পাঠিয়ে দেয়। আর এতে তারা খুশি হয়ে নিজে নিজেই চলে আসে। আর সেই অফিসে আসার কয়েকদিন পরেই আমরা তাদের কফি খেতে দেই, আর কফিতে ড্রাগস মেশানো থাকে, যার ফলে সেখানেই তারা অজ্ঞান হয়ে যায়। এরপরে তাদের বডিগুলো আমাদের হয়ে যায়। এরপরেই তাদেরকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসি, আর সেখানে নিয়ে আসার পরে আমরা বাছাই করি, কারণ ইন্ডিয়াতে মেল প্রস্টিটিউটদের ডিমান্ড এমনিতেই অনেক কম। তাই ছেলেদের মধ্যে থেকে যারা অনেক বেশি হ্যান্ডসাম আমরা শুধু তাদেরই সিলেক্ট করি, আর যারা হ্যান্ডসাম বা দেখতে সুন্দর নয় তাদের অর্গানসগুলো নিয়ে নেই, আর বাকি ছেলে মেয়েদের ড্রাগস দিয়ে দেই। আর এই ড্রাগসটা নেওয়ার পরেই তাদের শারীরিক সম্পর্ক করার চাহিদাটা অনেক বেড়ে যায়। অন্যদিকে যাদের সিলেক্ট হয়নি তাদের শরীর থেকে সব ধরনের অর্গান বের করে নিয়ে তাদের ডেড বডিগুলো পুড়িয়ে ফেলা হয়। এরপরেই যারা সিলেক্টেড হয় সেসব ছেলে মেয়েদের বিক্রম বলে, তোমরা হয়তোবা আনকনসিয়াস ছিলে, অবচেতন ছিলে, কিন্তু তোমাদের সাথে যেটা হয়েছে সেটাতে ভিডিও রেকর্ড করা হয়েছে। অর্থাৎ তাদের একজনের সাথে অপরজনের ঘনিষ্ঠ হওয়ার ভিডিও ধারণ করে রেখেছিল বিক্রম। আর বলে, তোমরা যদি আমাদের কথা শোনো, 5 থেকে 6 মাস আমাদের কথা মতো কাজ করো, তাহলে এই ভিডিওগুলো আমরা ডিলিট করে দেব, আর তোমরা তোমাদের আগের রুটিন জীবনে ফেরত যেতে পারবে। অর্থাৎ তোমাদের আমরা ছেড়ে দেব, তোমরা স্বাধীন হয়ে যেতে পারবে। কিন্তু তোমরা যদি আমাদের কথা না শোনো, পালিয়ে যাওয়ার চেষ্টা করো বা আমাদের বিরোধিতা করো, তাহলে এই ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল করে দেব। এরপরে তোমরা এমনিতেও আর বেঁচে থাকার লায়ক থাকবে না। তখনই গোপী নামের একটা ছেলে বলে, আমরা এসব মানি না, আমাদের যেতে দিতে হবে। তখন সেই গোপীকে বিক্রম বলে, ঠিক আছে, তুমি চলে যাও। গোপী যেতেই যাবে, বিক্রম তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তখন সবাই ভয় পেয়ে যায়। বিক্রম বলে, যদি বেঁচে থাকতে চাও 4 থেকে 5 মাস আমাদের কথা শুনতে হবে এবং আমাদের কথা মতো কাজ করতে হবে। অবশেষে সবাই রাজি হয়ে যায়। এরপরেই তাদের বিভিন্ন বিজনেসে পাঠানো হয়, অর্থাৎ প্রস্টিটিউশনের বিজনেস। বড় বড় পলিটিশিয়ান, ব্যবসায়ী, এরাই আমাদের টার্গেট। এরপরেই তাদের নিলামে ওঠানো হয়, আর যে যাকে পছন্দ করে তাকে নিয়ে তাদের চাহিদা তারা পূরণ করে। এরকমই একবার যখন কার্তিককে নিয়ে যাওয়া হয়েছিল, সে সেখান থেকে পবিত্রাকে নিয়ে পালিয়ে এসেছিল। মার্টিন বলে, তোমরা যাই করো না কেন, আমাকে মেরে ফেললেও তুমি তোমার ভাইকে খুঁজে পাবে না। হাকিম বলে, আমার বোনের কি হয়েছে? আমার বোন 1 বছর আগে আইটেক কোম্পানিতে যোগ দিয়েছিল। মার্টিন বলে, তাহলে নিশ্চয়ই তাকে মেরে ফেলা হয়েছে, নয়তোবা সে এখন পতিতা হয়ে আছে। এটা শুনে হাকিম প্রচন্ড রেগে যায়। হাকিম তাকে গুলি করতে যাবে, কিন্তু সাথ্যা তাকে বাধা দেয় আর বলে, ওই আমাদের একমাত্র সোর্স। তখনই তারা শব্দ পেয়ে সেই ঘরে আসার পরে দেখে মার্টিন সেখান থেকে পালিয়ে গেছে। মার্টিন সেখান থেকে পালিয়ে আসে। এরপরেই সে বাসুকে কল করে। বাসু আর স্টেফি একসাথেই ঘুমিয়েছিল। বাসু তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। মার্টিন বলে, সাথ্যা নামের মেয়েটি তাকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু সে তাকে কিছুই বলেনি। বাসু বলে, ঠিক আছে, তুমি এখন যেখানে আছো আমি যতক্ষণ না বলবো তুমি সেখানেই থাকো। এরপরেই বাসু শ্বেতাকে কল করে আর বলে, সাথ্যা মার্টিনকে ধরে নিয়ে গেছিল, সে কিছু বলেছে কিনা আমি বুঝতে পারছি না, আমি একটু তোমাকে পরে কল করছি। অন্যদিকে দেখা যায় স্টেফি ঘুমের ভান করেছিল, কিন্তু সে সব কথা শুনছিল। এরপরেই বাসু বিক্রমকে কল করে আর বলে যে সাথ্যা মার্টিনকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু সে পালিয়ে এসেছে। এখন আমাদের সেফটির জন্য আমরা কি মার্টিনকে মেরে ফেলবো? বিক্রম বলে, আমি তোমাকে একটু পরে জানাচ্ছি।
এরপরে সৈয়দ আবার কল করে বিক্রমকে আর বলে, তুমি আমাকে একটু সত্যিটা বলো, মার্টিন কি সত্যিই সাতিয়াকে সবকিছু বলে দিয়েছে? যদি বলে দেয় তাহলে এই বিজনেস থেকে আমি সরে দাঁড়াবো। তুমি তো জানো আমার পরিবার আমার এই বিজনেস সম্পর্কে জানে না, আর আমি কোনোভাবেই আমার পরিবারকে ঝুঁকিতে ফেলতে চাই না। বিক্রম বলে, আমি তোমাকে কিছুক্ষণ পরে কল করছি। এরপরে বিক্রম কল করে মার্টিনকে আর বলে, তুমি এখনই সৈয়দার বাসায় চলে যাবে, সে তোমাকে 1 লাখ টাকা দেবে, আর সেই টাকাটা নিয়ে তুমি মাইশোরের গোডাউনে চলে যাবে, আর তুমি যে সৈয়দার বাড়িতে যাচ্ছ এটা যেন কেউ না জানে। এরপরেই আবারও বিক্রম কল করে সৈয়দাকে আর বলে, মার্টিন তোমার বাড়িতে আসছে, তুমি ওকে 1 লাখ টাকা দিয়ে দিও। এটা শুনে সৈয়দা বলে, তুমি কেন এটা করতে গেলে? তুমি তো জানতে আমার ফ্যামিলি প্রবলেমের কথা, তাহলে তুমি এটা কেন করলে? এখন ওকে যদি কেউ ফলো করে তাহলে তো আমি ফেসে যাব। বিক্রম বলে, তুমি ফাঁসবে না। মার্টিনকে যদি কেউ ফলো করেই থাকে তাহলে এখনই ধরা পড়ে যাবে, আর তুমিও সেফ থাকবে, সেও সেফ থাকবে, টেনশন করো না। এরপরেই মার্টিন আবার কল করে বাসুকে আর বলে, বিক্রম স্যার আমাকে বলেছে সৈয়দার বাসায় যেতে এবং 1 লাখ টাকা নিয়ে মাইশোর গোডাউনে চলে যেতে, কিন্তু আমার হাত অনেকটা ইনজুরি হয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে ট্রিটমেন্টও হবে না, আমার আরও কিছু টাকা লাগবে। এছাড়া বিক্রম স্যার বলেছে আমি যাতে কাউকে কিছু না বলি। বাসু বলে, ঠিক আছে, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি। আর এই সব কথাগুলোই স্টেফি শুনছিল পাশে শুয়ে। এদিকে স্টেফি তখনই ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওয়াশরুমে গিয়ে সৈয়দাকে কল করে এবং বলে, মার্টিন তোমার বাড়িতে শুধু টাকা নেওয়ার জন্য আসছে না, সে তোমাকে মেরে ফেলার জন্য আসছে, আর বিক্রম স্যারই এটার নির্দেশ দিয়েছে। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, সেটা তোমার উপরে নির্ভর করে, আমি জানতে পেরেছিলাম তাই তোমাকে বললাম। কথা শুনে অবাক হয়ে যায় সৈয়দা। সৈয়দা কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে আর মার্টিন সেখানে চলে এসেছিল। মার্টিন ওয়াশরুমে চলে যায় কারণ তার হাতে অনেকটা ব্যথা করছিল। সে ওয়াশরুমে যেয়ে তার হাতটা কিছুটা পানি দিতে থাকে। ঠিক ওই সময়টাতে স্টেফি তাকে কল করে। এদিকে সাতিয়া গান নিয়ে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল, কারণ সে ভাবছিল যে হয়তোবা স্টেফি তাকে সত্যি বলেছে আর মার্টিন তাকে মেরে ফেলবে। অন্যদিকে মার্টিনকে স্টেফি বলে, তুমি যে এখন সৈয়দার বাড়িতে আছো সেটা আমরা জানি, আর মার্টিন স্যার তোমাকে সৈয়দার বাড়িতে পাঠানো হয়েছে তারও একটা কারণ আছে, কারণ আমরা সবাই সন্দেহ করছি তোমরা সাত্যাকে সবকিছু বলে দিয়েছো তুমি, আর এই জন্যই তোমাকে মেরে ফেলার জন্য সৈয়দার বাড়িতে পাঠানো হয়েছে। তোমার বিশ্বাস না হলে তুমি বাইরে বের হয়ে দেখতে পারো। তখনই মার্টিন তার ফোনটা রেখে চাকুটা হাতে নিয়ে বাইরে বের হয়, আর চাকু হাতে দেখেই সৈয়দা তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। সেখানে মার্টিনকে মারার পরে সবকিছু পরিষ্কার করে আবারও বিক্রমকে কল করে সৈয়দা আর বলে, তুমি মার্টিনকে পাঠিয়েছিলে আমাকে মারার জন্য, কিন্তু আমি আমার সেফটির জন্য তাকে মেরে ফেলেছি। বিক্রম অবাক হয়ে যায় আর বলে, আমি তোমাকে মারার জন্য মার্টিনকে কেন পাঠাবো? আমি তো ওকে পাঠিয়েছিলাম শুধুমাত্র টাকা নেওয়ার জন্য। সৈয়দা বলে, স্টেফি আমাকে সব বলেছে। অন্যদিকে বিক্রম বলে, আমি যে মার্টিনকে তোমার বাড়িতে পাঠিয়েছি সেটা শুধুমাত্র তুমি আর আমি জানি, আর কেউ নয়, আর আমি ওকে সেখানে পাঠিয়েছি শুধুমাত্র টাকা নেওয়ার জন্য। যখনই মার্টিন আমাদের টিমে যোগ দিয়েছিল তুমি তাকে পছন্দ করতে না, আর আজকে তুমি তাকে খুন করে ফেলে স্টিফির নামে দোষ দিচ্ছ। সৈয়দা বলে, না আমি সত্যি বলছি, স্টিফি আমাকে বলেছে। সৈয়দা বলে, আমি সত্যি বলছি, আমি আমার বাচ্চার কসম করে বলছি। বিক্রম বলে, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তুমি আমার সাথে এসে দেখা করো। সৈয়দা ভয় পায়, বলে, না আমি তোমার সাথে দেখা করব না, তুমি আমাকে খুন করতে চাইছো, আমি এই বিজনেস থেকে বের হয়ে যাব। বিক্রম বলে, তুমি একটু রিল্যাক্স হও আর আমার সাথে দেখা করো, আমি বিষয়টা দেখছি। সাতিয়ার সাথে সেই এনজিওর ভারতী এবং আদর্শ দেখা করতে আসে আর বলে, আপনার ভাইয়ের মিসিং কেস নিয়ে আমরা একটু ইনভেস্টিগেশন করেছি, আর সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, যাদের মধ্যে গত বছর একটি মেয়ে ঠিক একই রকমভাবে কিডন্যাপ হয়েছিল এবং ফিরে এসে তার বাবাকে কিছু বলেছিল। সেটাই লোকটা ভিডিওতে বলেছিল। ভারতী এবং আদর্শ সেই ভিডিওটি সাতিয়াকে দেখায়। আমার মেয়ে চাকরিতে জয়েন করেছিল আর প্রমোশন পেয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিল। এরপরে কয়েকদিন পরে সে ফিরে এসে ঠিকঠাকই চলছিল। এরপরে আবারও সে তার কাজে চলে যায়, আর 5 মাস পরে সে আবারও ফিরে আসে। এরপরে আমার মেয়েটা একেবারে মনমারা হয়ে গিয়েছিল। আমি তাকে বারবার জিজ্ঞেস করেছিলাম তার কি হয়েছে, কিন্তু আমার মেয়েটি কিছুই বলেনি। এরপরে এইভাবেই কিছুদিন কেটে যায়। একটা সময় আমার মেয়ে আমাকে সবকিছু বলে যে তাকে চাকরি দেওয়ার নামে কি কি করা হয়েছিল। সবকিছু শোনার পরে আমি একেবারে হতবাক হয়ে যাই, আর আমার মেয়েটি আমার চোখের সামনে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। আদর্শ বলে, লোকটা এরপরেই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছিল, কিন্তু পরে দেখা যায় সেই লোকটাকেও মেরে ফেলা হয়েছে। সাতিয়া বলে, কফি শপে গীতা যখন আমার সাথে কথা বলছিল তখন হঠাৎ করেই তার নাম্বারে একটা কল আসে, আর কল আসার পরেই সে অ্যাবনর্মাল হয়ে যায়। আমি বুঝতে পেরেছিলাম এটা হয়তো সেই গ্যাংয়েরই কোনো লোকের কাজ, অথবা গ্যাংয়ের সাথে জড়িত আছে এমন কোনো হায়ার অফিসারের কাজ। তো সেই নাম্বারটা আমরা যদি জোগাড় করতে পারি তাহলে এই গ্যাংকে আমরা ট্রেস করতে পারবো। এরপরে আদর্শ এবং ভারতী সেই কল রেকর্ড বের করার কাজটা করে। এরপরে আদর্শ কল করে
সাতিয়াকে আর বলে গীতা ঠিক ওই সময়টাতে ডিএসপির সাথে কথা বলছিল। এরপরে যখন আমরা ডিএসপির কল হিস্টোরি চেক করি তখন আমরা সেখানে শ্বেতা নামের একজন মহিলার কন্ট্যাক্ট পাই, যে একজন স্পা ওনার। তার অ্যাক্টিভিটি সন্দেহজনক ছিল, এই জন্য আমরা তার কল হিস্টোরিও চেক করি, যেখানে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল এবং অনেক রিচ বিজনেসম্যানদের কন্ট্যাক্ট রয়েছে। সাতিয়া যখন সেই স্পাতে কল করে বলা হয় যে শ্বেতা তার বাড়িতে রয়েছে। অন্যদিকে শ্বেতাকে দেখা যায় সেই পার্টিতে সে বিক্রমের সাথে দেখা করে এবং স্টেফি যে তাকে কল করেছিল এটা সে রেকর্ড করেছিল, আর সেই কল রেকর্ডিংটাই সে বিক্রমকে শোনায় আর বলে আমার জীবনের আর কোনো গ্যারান্টি নেই, স্টেফি আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, আমি এই বিজনেস থেকে সরে দাঁড়াতে চাই। বিক্রম বলে বিষয়টা আমি দেখছি, আর সামনে ডিলটা আমাদের জন্য অনেক বড় একটা ডিল, আর এই ডিলটা আমি একা হ্যান্ডেল করতে পারবো না, তোমার ক্লায়েন্টও আমার দরকার হবে, তাই তুমি আমাকে বিশ্বাস করতে পারো। অন্যদিকে শ্বেতা বলে ঠিক আছে, আমি বিজনেসটা করতে রাজি আছি তোমার সাথে, কিন্তু আমার একটা শর্ত আছে, স্টেফিকে মরতে হবে। বিক্রম এতে রাজি হয়ে যায়। শ্বেতা যখনই বাসায় ফেরে সে দেখতে পায় সেখানে সাতিয়া এবং হাকিম আগে থেকে উপস্থিত ছিল এবং তারা তার হাজবেন্ডকে সবকিছু বলে দিয়েছে। এটা দেখার পরে একেবারেই ভেঙে পড়ে শ্বেতা। আর শ্বেতার হাজবেন্ড কৃষ্ণা তাকে বলে আমি এখনই তোমাকে পুলিশে দেব, আমি বুঝতে পেরেছিলাম যে তুমি নিশ্চয়ই কিছু করছো, কিন্তু তুমি যে এতটা নিচে নামতে পারবে আমি এটা বুঝতেই পারিনি, আমি আর আমার মেয়ে তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাব। শ্বেতা তখন কান্না করতে থাকে। কৃষ্ণা বলে তুমি তাড়াতাড়ি বলো ওর ভাই কোথায়। শ্বেতা সাতিয়া এবং হাকিমকে একটা পার্টিতে নিয়ে আসে আর বলা হয় এখানে যতজন ছেলে মেয়ে রয়েছে বেশিরভাগই আমাদের প্রোডাক্ট, এদেরকে আমরা কিডন্যাপ করে এই বিজনেসে নামিয়েছি। তোমার ভাইকে হয়তোবা ওপরতলায় পাঠানো হয়েছে, আর ওপরতলায় যাদেরই সেল করা হয় মানে সোল্ড আউট করে ফেলা হয় তাদের পেছনে পার্কিং লটের মিনি ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এদিকে দেখা যায় স্টেফি সেই পার্টিতেই ছিল, সে ওয়াশরুমে যায় আর তাকে সেখানেই মেরে ফেলা হয়। এদিকে আদর্শ আর ভারতী খবর পাওয়ার পরে আদর্শ সিদ্ধান্ত নেয় হিডেন ক্যামেরা নিয়ে সেই পার্টিতে যাবে আর তাদের মুখোশ উন্মোচন করবে, সে সেটাই করে। অন্যদিকে ওয়াশরুমে আসার পরে শ্বেতার লাশটা একজন দেখতে পায়। এদিকে ওপরতলায় যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে যাদের বিক্রি হয়ে গেছে তাদের পার্কিং লটে মিনি ভ্যানের ভিতরে এসে বসিয়ে রাখা হয়, তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। ঠিক তখনই দেখা যায় শ্বেতা সেখানে চলে আসে। অন্যদিকে সেই লোকটা এসে বাসুকে স্টেফির কথা বলে আর বাসু বুঝতে পেরে যায় এই কাজটা কে করেছে। এদিকে সাতিয়া যখন সেই মিনি বাসের মধ্যে তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল ঠিক ওই সময়টাতে দেখা যায় পেছন থেকে কেউ একজন তাকে আঘাত করে, সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরেই সে বিক্রমকে দেখতে পায়। বিক্রম তাকে বলে তোমাকে অনেকবার বলেছিলাম যে এসব থেকে দূরে থাকো, তুমি তোমার ভাইয়ের কাছে পৌঁছাতে পারবে না, এখন শুধু শুধু নিজের জীবনটা হারাবে। সেখানে আদর্শ ছিল। আদর্শ বলে তুমি কোনোভাবে বাঁচতে পারবে না, অলরেডি প্রমাণ চলে গেছে। এটা শুনে সাথে সাথে বিক্রম আদর্শকে মেরে ফেলে, আর এটাতে দেখছিল ভারতী, সে খুব কষ্ট পায়। তাড়াতাড়ি সেই ফুটেজগুলো একজন পুলিশ অফিসারের কাছে পাঠিয়ে দেয় সে। এদিকে বিক্রম যখনই সাত্যাকে মেরে ফেলতে যাবে ঠিক ওই সময়টাতে অন্যজন তাকে গুলি করে, আর সেই লোকটা ছিল ভাসু। ভাসু আসলে বুঝতে পেরেছিল যে বিক্রমই স্টেফিকে মেরেছে। এছাড়া সে মনে করতে থাকে হয়তোবা মার্টিনকেও বিক্রমই মেরেছে। এজন্য বলতে থাকে তোমার জন্য আমি আমার কাছের মানুষদেরকে হারিয়ে ফেলেছি, আমি তোমাকে ছাড়বো না। বিক্রম তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না। ভাসু বিক্রমের লোকদের মেরে ফেলতে শুরু করে। এদিকে বাসু এবং বিক্রমের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে হাকিম চলে আসে ওপরতলায় বিক্রমের লোকদের মেরে সেই সব ছেলেমেয়েগুলোকে বাঁচানোর জন্য। এদিকে সাতিয়াও সেই সব লোকদের মেরে তার ভাইকে খুঁজতে শুরু করে। এদিকে বিক্রম আর বাসু যখন ফাইট করছিল বিক্রম তার হাতে একটা গান পেয়ে যায় আর সেটা দিয়ে সে বাসুকে মেরে ফেলে। অন্যদিকে হাকিম যখন সেই লোকগুলোকে মারছিল একজন লোক হাকিমের পেটেও আঘাত করে চাকু দিয়ে। সেই লোকটাকে মারার পরে হাকিমও সেখানে মারা যায়, আর মারা যাওয়ার আগে তার বোনের ছবিটা সে শেষবারের মতো দেখে। এদিকে সাতিয়া দেখতে পায় ঘটনাস্থলে পুলিশ চলে এসেছে আর পুলিশ সবাইকে অ্যারেস্ট করছে। তখনই বিক্রম তার সামনে এসে দাঁড়ায়। সে বিক্রমের সাথে লড়াই করতে থাকে। বিক্রমের সাথে সে কোনোভাবেই পেরে উঠছিল না। বিক্রম তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। অবশেষে সে বিক্রমের সাথে লড়াই করে তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর জিজ্ঞেস করে আমার ভাই কোথায়। বিক্রম বলে তুমি তোমার ভাইকে কখনোই খুঁজে পাবে না, আমি যদি মারাও যাই তুমি এই বিজনেসটাকে বন্ধ করতে পারবে না, কারণ এই বিজনেসটা যে কত লম্বা সেটা তোমার ধারণার বাইরে। সাতিয়া আবারও জিজ্ঞেস করে আমার ভাই কোথায়। বিক্রম বলে খুঁজে নাও পারলে তোমার ভাই হয়তোবা কোনো কফিনের মধ্যে জমছে, হয়তোবা এতক্ষণ সে মারাও গেছে, তুমি পারলে খুঁজে বের করে নিও।
পুলিশ চলে এসেছে, কিছুক্ষণ পরেই আমাকে অ্যারেস্ট করা হবে, আর কিছুদিন পরেই আমি ছাড়াও পেয়ে যাব। তুমি আমার কিছুই করতে পারবে না। এরপরে আমি আবারও তোমার ভাইয়ের মতো ছেলে মেয়েদের উঠিয়ে নিয়ে আমাদের বিজনেসটা করব। তুমি আমার কিছুই করতে পারবে না। রেগে গিয়ে সাথ্যা সেখানেই বিক্রমকে গুলি করে মেরে ফেলে। সাথ্যা মন খারাপ করেছিল, কারণ তার ভাই মারা গিয়েছিল। সে সেখান থেকে চলে আসছিল। ঠিক ওই সময়টাতে সে দেখতে পায় যে তার পায়ের নিচে কিছুটা পানি, যেটা একটা বক্সের মধ্য থেকে এসেছিল। তখনই তার বিক্রমের কথা মনে পড়ে। সে বলেছিল হয়তো তোমার ভাই কোনো একটা কফিনের মধ্যে জমে যাচ্ছে। সেই কথার সূত্র ধরেই সেখানে চলে যায় সাথ্যা, আর সেই ফ্রিজটা খুলে সে দেখতে পায় কার্তিককে নগ্ন অবস্থায় সেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। এটা দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায়, কাঁদতে থাকে। কার্তিককে বের করে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে কার্তিক সেটার ভেতরে থেকেই প্রস্রাব করে দিয়েছিল, যার ফলে সেই পানিটা বের হয়েছিল। আর এটা দেখেই সাথ্যা তাকে উদ্ধার করে। সাথ্যা তাকে জড়িয়ে ধরে মারতে থাকে, কারণ সে ভেবেছিল কার্তিক মারা গেছে। ঠিক তখনই কার্তিকের জ্ঞান ফেরে। সাথ্যা এতে প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু তখনই কার্তিক ভয়ে নিজেকে গুটিয়ে নেয়, কারণ সে নগ্ন অবস্থায় ছিল। সাথ্যা তাকে বারবার বলতে থাকে আমি তোমার মায়ের মতো, তুমি আমার কাছে এসো। আর এভাবেই সাথ্যা তার ছোট ভাইকে সব বাধা অতিক্রম করে উদ্ধার করেছিল। এদিকে সেই পুলিশ অফিসার সবাইকে বলতে থাকে এইসব বিজনেসের সাথে যারা যারা জড়িত ছিল আমরা সবাইকে অ্যারেস্ট করব। দেখা যায় শ্বেতা, সেই পুলিশ অফিসার রবি, সবাইকে অ্যারেস্ট করা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।